আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্কুল ঘর। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব হচ্ছে মৌলিক চারটি বল নিয়ে। বল কি এটা নিয়ে আমি তোমাদের প্রথম পর্বে আলোচনা করেছি যে বল কাকে বলে, যে আমরা যে কোনো কাজ করি না কেন সেটাই এক ধরনের বল বা বলের ব্যবহার। যেমন আমি হচ্ছে মার্কার দিয়ে বোর্ডে লিখতেছি, এখানে একটা বল প্রয়োগ হচ্ছে। সাইকেল চালাচ্ছি, এখানে একটা বল প্রয়োগ হচ্ছে। ইট কাঁধে নিয়ে হাঁটতেছি, এটা একটা বল প্রয়োগ হচ্ছে। যে কোনো কাজই করি না কেন, যে কোনো কিছুই, এভরিথিং, সব কিছুই কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। কিন্তু মজার কথা হচ্ছে যে যত ধরনের কাজই হোক না কেন বা যত ধরনের বলই হোক না কেন, আমাদের চারটি মৌলিক বল আছে। কোনো না কোনোভাবে প্রত্যেকটা বলই এই চারটা মৌলিক বলের মধ্যে পড়ে যায়। যেমন এই চারটা মৌলিক বল হচ্ছে, প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশন ফোর্স, তাড়িত চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। 3 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা উইক ফোর্স, যেটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল বা স্ট্রং ফোর্স। এই চারটা মৌলিক বলের মধ্যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শুধুমাত্র মহাকর্ষ বল নিয়ে। আজকে আলোচনা করব হচ্ছে শুধুমাত্র মহাকর্ষ বল নিয়ে। বাকি তিনটা, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল, এই তিনটা বল নিয়ে আমি তোমাদের পরবর্তী পর্বে আলোচনা করব। তাহলে আমরা দেখি যে মহাকর্ষ বল কি আসলে। যেহেতু এখানে বল নামক কথাটা আছে, অবশ্যই এখানে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, রাইট? তাহলে মহাকর্ষ বল হচ্ছে যে এই মহাবিশ্বে, আমাদের মহাবিশ্বে কি কি আছে? গ্রহ আছে, উপগ্রহ আছে, গ্যালাক্সি আছে, অনেক কিছু আছে। তো এই মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু হতে পারে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। যেমন আমি যদি বলি, দেখো যে সান, আমরা জানি কি সানকে ঘিরে আমাদের এই পৃথিবী ঘুরতেছে। তো এই সান এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ একটা অ্যাট্রাকশনাল ফোর্স তাদের মধ্যে কাজ করে। কিভাবে কাজ করে? এই সান হচ্ছে সূর্যকে তার নিজের দিকে টানে। এই আর্থও সূর্যকে তার নিজের দিকে টানে। তো আবার এখানে বলতে পারো যে যেহেতু এই সূর্য এবং আর্থ দুইটা বস্তুই দুই দিকে টানতেছে, তাহলে তাদেরকে একসাথে লেগে যাওয়ার কথা, যে সূর্য টান দিয়ে আর্থকে নিয়ে যাবে। কিন্তু এই পৃথিবী সূর্যকে চারিদিকে ঘোরার ফলে এই কেন্দ্র বিমুখী একটা বলের সৃষ্টি হয়। এই কেন্দ্র বিমুখী বল আর এই সূর্য পৃথিবীকে টানতেছে, এই বলের মান হচ্ছে সমান। তাদের বলের মান হচ্ছে কি? ইকুয়াল। আমি আবার বলছি, দেখো যে সূর্য যেই বলে পৃথিবীকে নিজের দিকে টানতেছে, তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার ফলে একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। হ্যাঁ, এই কেন্দ্র বিমুখী বলটা আর এই সূর্য যে পৃথিবীকে টানতেছে সেই বলের মান হচ্ছে সমান। এজন্য এখানে লব্ধি বল হয়ে যাচ্ছে পৃথিবীর শূন্য। এখানে পৃথিবীর লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্য হয়ে যাওয়ার কারণে এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে শুধু ঘুরতেছে। এখন দেখো যে এই সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, এই আকর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স বা মহাকর্ষ বল। এটা প্রকৃতির নিয়ম। কেন কাজ করে, কিভাবে কাজ করে, এটা আল্লাহ ভালো জানে। যে সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল। এখন দেখো যে এই মহাবিশ্বে তো শুধু সূর্য আর পৃথিবী নেই, আরও অন্যান্য অনেক বস্তু তো আছে। অনেক বস্তুর মধ্যে কি থাকতে পারে? যেমন পৃথিবীকে কেন্দ্র করে তার চারিদিকে কি ঘোরে? মুন ঘুরে, অর্থাৎ চাঁদ ঘুরে। তাহলে এই চাঁদ এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। এই পৃথিবী সূর্যকে তার নিজের দিকে টানে এবং পৃথিবী চাঁদকে তার নিজের দিকে টানে এবং চাঁদও পৃথিবীকে তার নিজের দিকে টানে, অর্থাৎ তাদের মধ্যে একটা অ্যাট্রাকশনাল ফোর্স রয়েছে। তো এই চাঁদ যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে চারদিক ঘুরে, তারও একটা কি কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। এই কেন্দ্র বিমুখী বল এবং এই মহাকর্ষ বলের মান হচ্ছে শূন্য থাকার কারণে এখানে লব্ধি বল হচ্ছে শূন্য হয়ে যায়। লব্ধি বল যদি শূন্য হয়ে যায়, তাহলে সেখানে কোনো বল থাকে না, সেখানে বলের মান শূন্য হয়ে যায়। এই জন্য এই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে শুধু ঘুরতেই থাকে, এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে শুধু ঘুরতেই থাকে। আমাদের যদি এখানে লব্ধি বল কাজ না করতো, দেখো এখানে আমাদের যে কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়েছে, এই বলটা যদি আমাদের না থাকতো, তাহলে এই সূর্য তো পৃথিবীকে টেনে নিয়ে যাইতো, অর্থাৎ পৃথিবী একদম সূর্যের মধ্যে ঢুকে যাইতো, তাই না?
আর এখানে এই চাঁদেরও যদি একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি না হইতো, এই চাঁদকে কি পৃথিবী নিজের দিকে টেনে নিয়ে যাইতো, তখন কিন্তু এই পৃথিবী এবং চাঁদের কোনো অস্তিত্ব থাকতো না। এখন দেখো যে মহাবিশ্বের দুইটি বস্তুকণা আমরা দেখলাম, একটা সূর্য, একটা পৃথিবী, একটি দেখলাম হচ্ছে পৃথিবী এবং দেখলাম হচ্ছে চাঁদ। এখন আমরা ভিন্ন একটা এক্সাম্পল দিই। দেখো যে আমাদের পৃথিবীতে, আমাদের ভূপৃষ্ঠে অনেক ধরনের গাছ আছে। আমি ধরে নিচ্ছি দুইটা আপেল গাছ পাশাপাশি আছে, তাহলে এই দুইটা আপেল গাছের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। প্রথম আপেল গাছটা দ্বিতীয় আপেল গাছটিকে নিজের দিকে টানে, যে আমার দিকে আসো, এবং এই দ্বিতীয় আপেল গাছটাও প্রথম আপেল গাছটাকে তার দিকে টানে। অর্থাৎ একটা আরেকটার বিপরীত দিকে বল প্রয়োগ করে, নিচের দিকে বল প্রয়োগ করে। এখন দেখো যে তাহলে এখানে যে বলটা কাজ করতেছে সেটাও মহাকর্ষ বল, সেটাও মহাকর্ষ বল, কারণ এই একটা গাছ, এই দুইটা গাছকে আমাদের মহাবিশ্বেই তো আছে, পৃথিবীর মধ্যে আছে, পৃথিবী আছে আবার মহাবিশ্বের মধ্যে। তাহলে এই দুইটা গাছকে, দুইটা বস্তু, তারা নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল বা একটা অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করে। সেই অ্যাট্রাকশনাল ফোর্সটা হচ্ছে এখানে গ্র্যাভিটেশন ফোর্স। এখন দেখো, এখন আমি একটা ভিন্ন ধরনের এক্সাম্পল দিব, টোটালি ভিন্ন ধরনের। খেয়াল করো যে প্রথম আপেল গাছে একটা আপেল আছে, প্রথম আপেল গাছে হচ্ছে একটা আপেল আছে। এই আপেল, এই বোটাটা যদি এখান থেকে ছিঁড়ে যায়, আপেলটা নিচের দিকে পড়ে যাবে না? আপেলটা হচ্ছে নিচের দিকে পড়ে যাবে। তা আপেলটা, খেয়াল করো, আপেলটা হচ্ছে নিচের দিকে পড়ে যাবে, অর্থাৎ পৃথিবী কেন্দ্রের দিকে যাচ্ছে। এটা হচ্ছে, তাহলে এখানে তুমি একটা আপেল একটা বস্তু ধরতে পারো, পৃথিবীকে আরেকটা বস্তু ধরতে পারো, যে আপেল এবং পৃথিবীর মধ্যে একটা অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করতেছে, যে কারণে পৃথিবী আপেলকে তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন খেয়াল করো যে কখনো যদি এমন হয় যে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করার জন্য দুইটা বস্তু প্রয়োজন, সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় এবং অপর বস্তুটি পৃথিবীর মধ্যে অবস্থিত অন্য একটি বস্তু, তাহলে সেই মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। আমি আরেকটু ক্লিয়ার করে বলতেছি, দেখো যে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করার জন্য দুইটা বস্তুর প্রয়োজন। সেই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় এবং অপর বস্তুটি যদি পৃথিবীর মধ্যে অবস্থিত অন্য একটি বস্তু হয়, তাহলে সেই গ্র্যাভিটেশন ফোর্সকে আমরা, অর্থাৎ সেই মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। এখানে দেখো যে এই আপেল কি, আপেল পৃথিবীর মধ্যে অবস্থিত একটি বস্তু এবং আপেলকে টানতেছে কে? পৃথিবী। তার মানে কি, যে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে অবস্থিত আরেকটি বস্তু, দুইটা বস্তু আমরা সত্য আমাদের এখানে মিলে গেল। তাহলে এই আপেল এবং পৃথিবীর মধ্যে যেই বল কাজ করতেছে সেই বলকে আমরা বলতে পারি হচ্ছে অভিকর্ষ বল। তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি যে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে অবস্থিত বস্তুর মধ্যে যেই আকর্ষণ বল কাজ করে, যেই মহাকর্ষ বল কাজ করে, সেই মহাকর্ষ বলকে বলা হয় হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে কি অভিকর্ষ বল একটা মহাকর্ষ বল? কিন্তু মহাকর্ষ বল কিন্তু অভিকর্ষ বল না। কারণ দেখো এখানে দেখো যে দুইটা গাছ, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে বা করতো বা করে, এখনো করে, অর্থাৎ দুইটা গাছ, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বল কিন্তু অভিকর্ষ বল হবে না। কেন হবে না? হ্যাঁ, আমাদের একটা সত্য মিলছে যে এই গাছ হচ্ছে কি পৃথিবীর মধ্যে আছে, এই গাছটা পৃথিবীর মধ্যে, এই গাছটা পৃথিবীর মধ্যে, মানলাম। কিন্তু যে আকর্ষণ বল কাজ করতেছে সেটা তো দুইটা গাছের মধ্যে করতেছে। আমাদের দ্বিতীয় শর্ত ছিল কি, যে যেই দুইটা বস্তু থাকবে, একটা পৃথিবী হওয়া লাগবে এবং অন্যটা পৃথিবীর মধ্যে আরেকটি বস্তু হওয়া লাগবে। তাহলে পৃথিবীর মধ্যে গাছ, এই শর্ত মিলছে আমাদের। কিন্তু এখানে তো পৃথিবী নাই, এখানে আকর্ষণ বল কাজ করতেছে কিসের মধ্যে? দুইটা গাছের মধ্যে। তাহলে এই দুইটা গাছের মধ্যে যে অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এবং এই গাছের সাথে এই পৃথিবী, এই আপেলের সাথে এই পৃথিবীর যেই অ্যাট্রাকশন বল কাজ করতেছে সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা। তাহলে এখন দেখো যে এই পৃথিবী এবং সূর্য, এদের মধ্যে যে বল কাজ করতেছে সেটা কি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। এটা কিন্তু অভিকর্ষ বল বলা যাবে না। হ্যাঁ, আমরা মানলাম যে এখানে আমাদের একটা বস্তু কি পৃথিবী আছে, কিন্তু সূর্য তো পৃথিবীর মধ্যে না, পৃথিবীর বাইরে, তাই না? অনেক বাইরে। পৃথিবী হওয়া লাগবে, পৃথিবীর মধ্যে বস্তু থাকা লাগবে, তাহলে সেটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। তো
অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল কি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে মহাকর্ষ বলের সূত্রটা কিভাবে প্রতিপাদন করা যায়, এটা আমরা একটু দেখব। এখন আমরা মহাকর্ষ বলের মানটা নির্ণয় করব, অর্থাৎ কোন সূত্র দিয়ে আমাদের মহাকর্ষ বলের মান বের করতে হয় সেই সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, মহাকর্ষ বল হচ্ছে যে মহাকর্ষ বলে দুইটা বস্তু থাকা লাগবে, সেই দুইটা বস্তুর ভর থাকবে। তো সেই দুইটা বস্তুর ভরের মান যত বেশি হবে, সেই দুইটা বস্তুর ভরের মান যত বেশি হবে তাদের মধ্যে তত বেশি অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করবে, অর্থাৎ ফোর্স প্রপোর্শনাল টু ওই ভর দুটি গুণফলের সমান। তাহলে ফোর্স প্রপোর্শনাল টু হবে, আমি দুইটি বস্তুকে, একটাকে ধরে নিচ্ছি হচ্ছে m1 আর একটাকে ধরে নিচ্ছি হচ্ছে m2। এই কথাটার মানে হচ্ছে যে m1 ভরের বস্তুর ভর m2 বস্তুর ভর তাদের গুণফল প্রপোর্শনাল টু হবে কি বল। কারণ এখানে যদি তোমার দুইটা বস্তুর ভর অনেক বেশি হয় তাদের মধ্যে অ্যাট্রাকশনাল ফোর্স বেশি কাজ করবে, এবং ভর যদি কম হয় তাদের মধ্যে অ্যাট্রাকশনাল ফোর্স কম কাজ করবে। এবং এখানে দূরত্ব একটা ফ্যাক্টর। দূরত্ব হচ্ছে যে তাদের মধ্যে দূরত্ব যত বেশি হবে অ্যাট্রাকশনাল ফোর্সের মান তত কম হবে, এবং দূরত্ব যত কম হবে অ্যাট্রাকশনাল ফোর্সের মান তত বেশি হবে। তাহলে এখানে দেখো যে এখানে আমরা কি পাচ্ছি, যে একটা কম হলে আরেকটা বেশি, একটা বেশি হলে আরেকটা কম। তাহলে এখানে কি ডিসপ্রপোর্শন ফ্যাক্টর কাজ করতেছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এ প্রপোর্শনাল 1/d। আমি এখানে ধরে নিচ্ছি যে m1 বস্তুটা হচ্ছে এটা এবং m2 বস্তুটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন তাদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে আমি এখানে d দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে কি হবে, a প্রপোর্শনাল 1/, তাদের দূরত্বের বর্গ হবে, এটা মনে রাখবা, বর্গ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে কি বুঝলাম, যে m1 ভরের বস্তু m2 ভরের বস্তু তাদের ভর যত বেশি হবে তাদের বলের মান তত বেশি হবে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ, অর্থাৎ আমাদের এখানে দূরত্ব চিন্তা করব, বর্গ হচ্ছে আমাদের সূত্র হিসেবে, যে তাদের মধ্যবর্তী দূরত্ব এখানে আমরা যত বেশি পাবো বলের মান তত কম পাবো, এবং দূরত্ব যত কম পাবো বলের মান তত বেশি পাবো, ঠিক আছে। এখন এই দুইটা সূত্রকে আমরা একত্র করে লিখতে পারি, যে একসাথে লিখতে পারি হচ্ছে এইভাবে, যে F প্রপোর্শনাল m1 ইন্টু m2/t²। একই তো কথা, তাই না? একই কথা, যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটাকে আমরা একসাথে লিখলাম। তাহলে কি A প্রপোর্শনাল টু m1 ইন্টু m2/d²। তাহলে আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম বা প্রিভিয়াস টপিকে দেখেছিলাম যে কিভাবে এই প্রপোর্শনাল টু উঠিয়ে আমাদের কনস্ট্যান্টকে ব্যবহার করতে হয়। এখানে যদি আমরা কনস্ট্যান্ট উঠাই দিয়ে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, আমরা যদি প্রপোর্শনাল উঠাই দিই আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হয়। আমি যখন তোমাদের প্রপোর্শনাল নিয়ে আলোচনা করেছিলাম তখন কে দিয়ে ডিটারমিন করেছিলাম যে আমরা এই প্রপোর্শনাল উঠে এখানে কে বসাইছিলাম, কিন্তু এখানে আমরা কে বসাবো না, এখানে হচ্ছে আমরা জি বসাবো m1 m2/d²। এখন জি কি, এখানে খেয়াল করো, ওখানে কে ছিল হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ যার ভ্যালু কি ফিক্স ছিল, সব সময় ফিক্স থাকবে। আমি হাফ হয়েছিল আমাদের, যে আমি যখন এর ভ্যালু ছিল 4, বি এর ভ্যালু ছিল 8, একে যখন বি দিয়ে ভাগ করেছিলাম তখন আমি পেয়েছিলাম কত, হাফ। আবার যখন এর ভ্যালু বাড়ায় আমি 8 করেছিলাম, বি এর ভ্যালু বাড়ায় যখন আমি 16 করেছিলাম তখনও কিন্তু আমাদের কে এর ভ্যালু ছিল কত, হাফ ছিল। তার মানে কি বলতে পারি, যে কে এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট ছিল কিন্তু তখন। তাহলে এখানে জি যেহেতু একটা কনস্ট্যান্ট, কারণ জিকে আমরা প্রপোর্শন উঠাই আমরা জি বসাইছি, তাহলে জি এরও কি একটা ফিক্সড ভ্যালু আছে, অর্থাৎ যেখানে জি এর ভ্যালুটা কি সবসময় ফিক্স থাকবে। তো সায়েন্টিস্টরা এখানে জি এর ভ্যালু একটা আমাদের নির্ধারণ করে দিয়েছেন, এটা হচ্ছে তাদের রিসার্চের ফল, যে মহাকর্ষীয় এই জিকে বলা হয় কি, জিকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট
জিকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই জির একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁴ নিউটন মিটার স্কোয়ার কেজি পার স্কোয়ার। 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন দেখো যে এই যে এটা যে একক, মহাকর্ষীয় দুর্ভোগের একক কি? একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আমরা যদি কখনো ভুলে যাই যে জি এর এককটা কি, সেটা আমাদের বের করার একটা সিস্টেম আছে, আমরা এই সূত্র থেকে বের করতে পারি। দেখো সূত্র থেকে আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো। মহাকর্ষ বলের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে F = G m1 m2 বাই ডি স্কোয়ার। এখন যেহেতু আমরা জি এর একক বের করতে চাচ্ছি, তাহলে এই জিটাকে আমরা এক পাশে রেখে দিব এবং বাকি সবগুলো অন্য পাশে নিয়ে যাব। এখানে আমি আর গুণ করে দিচ্ছি, তাহলে পাবো হচ্ছে জি m1 m2 = এফ ডি স্কোয়ার। এখন বাম দিকে শুধু আমি জি রেখে দিব, বাকি সকলগুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে কি পাবো? এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। এখন এখানে খেয়াল করো, দেখো এখানে খেয়াল করে দেখো যে এফ এর একক কি? এফ মানে ফোর্স, ফোর্সের একক হচ্ছে নিউটন। এবং ডি কি? এখানে ডিস্ট্যান্স মানে দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। এখানে আসছে ডি স্কোয়ার, তাহলে হবে কি? মিটার স্কোয়ার বাই নিচে কি আছে? m1 একটা বস্তু, m2 একটা বস্তু। তা m1 বস্তুর ভর, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাস দেওয়া আছে এখানে যে বস্তুর ভর। তাহলে ভরের একক কি আমাদের? আমরা জানি হচ্ছে কেজি, ইন্টু m2 এর একক হবে হচ্ছে কেজি। তাহলে নিচে কি থাকবে আমাদের? আলটিমেটলি দেখো উপরে থাকবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার আর নিচে হচ্ছে কি? কেজি স্কোয়ার। এখন নিচের এটাকে যদি আমি উপরে উঠাই দিই, তাহলে তো আমাদের ইনভার্স হয়ে যাবে। উঠাই দিচ্ছি, দেখো যে এম স্কোয়ার কেজি পার স্কোয়ার, ঠিক আছে? কেজি পার স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা গ্র্যাভিটেশনাল অর্থাৎ কনস্ট্যান্টের মান বের করতে, একক বের করতে পারি। এখন এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ভ্যালুটা আমরা পেলাম সেটা কত? 6.67 ইন্টু 10⁻⁻11। এই ভ্যালুটা হচ্ছে সব জায়গায় সেম থাকবে। আমাদের পৃথিবীতেও এই ভ্যালুটা সেম থাকবে, চাঁদেও সেম থাকবে, মঙ্গলেও সেম থাকবে। যে কোনো গ্রহ উপগ্রহ হোক না কেন, সব জায়গায় এই জি এর মানটা হচ্ছে কি থাকবে? সেম থাকবে। এখন তাহলে খেয়াল করো যে এ পর্বে আমরা কি কি শিখলাম। এ পর্বে শিখলাম হচ্ছে যে আমাদের 4টি মৌলিক বল আছে। সেই 4টি মৌলিক বলের মধ্যে শুধুমাত্র মহাকর্ষ বল নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। মহাকর্ষ বল নিয়ে এখনও অনেক আলোচনা আছে, যেগুলো আমি হচ্ছে পরবর্তী পর্বে তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করব। তো মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল কিন্তু সবসময় অ্যাট্রাকশনাল ফোর্স হয়, মানে সবসময় আকর্ষণ বল হয়, কখনো কিন্তু বিকর্ষণ হয় না। যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে কিন্তু সবসময় আকর্ষণ বলে কাজ করে, কখনো বিকর্ষণ বল কাজ করে না। এই দুইটা মার্কারের মধ্যে কিন্তু সবসময় আকর্ষণ বলই কাজ করে, কখনো কিন্তু বিকর্ষণ বল কাজ করে না। তাহলে খেয়াল করো যে এই মহাকর্ষ যে আকর্ষণ বলটা পাচ্ছি আমরা, সেই আকর্ষণ বলের মান খুবই কম, মানে খুবই নগণ্য। কারণ যদি নগণ্য না হইতো তাহলে এই দুইটা মার্কার কি এভাবে জোড়া লেগে যাইতো, অনেক ফোর্সে এভাবে আঠার মতো লেগে থাকতো, আমরা এটাকে আলাদা করতে পারতাম না। অ্যাকচুয়ালি এই মার্কার এবং এই মার্কারের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, কিন্তু আমরা সেই আকর্ষণ বলটা অনুভব করতে পারতেছি না, কারণ বলের মানটা এত পরিমাণে কম, এত নগণ্য যে যেটাকে উপেক্ষা করা যায়। তারপরে দেখো মহাকর্ষ বল আমরা বুঝলাম, বলের মান খুবই কম, আমরা এটাও বুঝলাম। আর এই মহাকর্ষ বল থেকে কিভাবে ত্বরণ বের করতে হয় এবং আমাদের ভূপৃষ্ঠে ত্বরণের মান কত, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 500 মিটার উপরে থাকি সেই ত্বরণের মান কত হবে, এবং ভূপৃষ্ঠ থেকে যদি 500 মিটার গভীরে যাই সেই ত্বরণের মান কত হবে, এই সকল বিষয় নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব। তোমরা এই পর্বটা ভালোভাবে দেখবে, সব কিছু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তী পর্বে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।